12 সেপ্টেম্বর দিল্লি ব্রিক্স সম্মেলন। পুতিন বসে আছেন, শি জিনপিং বসে আছেন, মোদি চেয়ারম্যান। আর একটা চেয়ারে লেখা থাকবে বিমস্টেক চেয়ার বাংলাদেশ। সেই চেয়ারটা যদি খালি থাকে তাহলে এ নিয়ে শুধু দিল্লিতেই কথা হবে এমন নয়, কথা হবে ঢাকায়, বেইজিংয়ে, ইসলামাবাদেও। প্রশ্ন হলো, তারেক রহমান না গেলে ক্ষতিটা কার? ভারতের নাকি বাংলাদেশের? বাংলাদেশ ব্রিক্সের সদস্য নয়, ডাকা হয়েছে আউটরিচে, কারণ বাংলাদেশ এখন বিমস্টেকের চেয়ারম্যান হিসেবেই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্রিক্স শীর্ষ সম্মেলনের আউটরিচ অধিবেশনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে 5 আগস্ট দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্সের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর ভারত যাওয়া এখন অনিশ্চিত। কূটনৈতিক সূত্রগুলো বলছে সম্ভাবনা নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান দিল্লি না গেলে কি হবে? বিশ্লেষকরা বলছেন দুই দিকেই ক্ষতি আছে, বাংলাদেশেরও ভারতেরও। বাংলাদেশের ক্ষতির প্রথম দিক হল গ্লোবাল সাউথের নেতৃত্ব হারানোর শঙ্কা। ব্রিক্স এখন 11 দেশের জোট। আউটরিচে সাধারণত গুরুত্বপূর্ণ দেশ এবং আঞ্চলিক নেতাদের ডাকা হয়, মানে আপনি সদস্য না হয়েও এজেন্ডা সেট করতে পারেন। তারেক রহমান সেখানে বিমস্টেকের চেয়ার হিসেবে এই ভূমিকা রাখতে পারতেন। বঙ্গোপসাগরের কানেক্টিভিটি, জ্বালানি, ডিজিটাল সহ অসংখ্য ইস্যুতে কথা বলার সুযোগ ছিল। দ্বিতীয় ক্ষতি হল ব্রিক্স মেম্বারশিপের দরজা। বাংলাদেশ অনেক দিন ধরে ব্রিক্সে ঢুকতে চায়। চীনে গিয়েও বাংলাদেশ ব্রিক্সের সদস্য হতে চীনের সমর্থন চেয়েছে। এদিকে ভারত ব্রিক্সের গুরুত্বপূর্ণ সদস্য, শুধু সদস্যই নয়, চেয়ারম্যান। তাদের সমর্থনও দরকার। কাজেই ভারতকে অসন্তুষ্ট রেখে ব্রিক্সের সদস্য হতে চাওয়া কিছুটা অপরিণামদর্শী আচরণ। আর তৃতীয় ক্ষতিটা হলো সাইডলাইনের সুযোগ হারানো। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই সম্মেলনে আসছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও আসবেন, মোদি তো থাকছেনই। এছাড়া 11টি দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীরা থাকবেন সেখানে। তারেক রহমান এক একজনের সঙ্গে 10 মিনিটের মিটিং করতে পারলেও সেটা হতো তার সরকারের বড় পাওয়ার ডিপ্লোমেসি। দিল্লি না গেলে সেটা আর হচ্ছে না। এ তো গেল একদিকের ছবি। ভারতেরও ক্ষতি কিন্তু কম নয়। প্রথমত, তারেক রহমানকে ভারতে নিতে না পারার ব্যর্থতা ভারতের উপরই বর্তাবে। বিমস্টেক এবং ব্রিক্সের মধ্যে যে সম্পর্ক, তাও ভেঙে যেতে পারে। ভারত যেমন এখন ব্রিক্সের চেয়ার, বাংলাদেশও তেমনি বিমস্টেকের চেয়ার। একই সাথে মনে রাখা দরকার, আগামী বছর বিমস্টেকের 30 বছর পূর্ণ হচ্ছে। শীর্ষ সম্মেলন হবে ঢাকায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সম্মেলনে ঢাকায় দেখতে চায় বাংলাদেশ। কিন্তু এবছর তারেক রহমান দিল্লি না গেলে নরেন্দ্র মোদীও আগামী বছর ঢাকা নাও আসতে পারেন। দ্বিতীয় ক্ষতিটা হলো সম্পর্ক রিসেটের জানালা বন্ধ। ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন চায়। হাসিনা সরকারের পতনের পর ইউনূস আমলে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি হয়েছিল। তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার পর ভারতের পক্ষ থেকে আন্তরিকতা দেখা গেছে। শপথের দিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। ঢাকায় প্রথমবারের মতো একজন রাজনীতিবিদকে হাইকমিশনার করে পাঠিয়েছে। সীমিত হলেও ভিসাও খুলেছে। কিন্তু হাসিনা ইস্যুতে যদি আবার পরস্পর বিরোধিতা চলতে থাকে, তাহলে সম্পর্ক পুনরুদ্ধারের সম্ভাবনা কমে যেতে পারে। তৃতীয় ক্ষতিটা হলো ঢাকাকে বেইজিংয়ের দিকে ঠেলে দেওয়া। তারেক রহমান শপথের পর মালয়েশিয়া গেছেন, চীন গেছেন, জাতিসংঘে যাবেন সামনে। দিল্লি এখনো বাকি। বাংলাদেশের সাথে চীনের অর্থনৈতিক সম্পর্ক এখনো অনেক বেশি রাজনৈতিক দিকেও টার্ন করছে। বাংলাদেশ কৌশলগত কারণে চীনের দিকে ঝুঁকে পড়ছে। দিল্লি যদি হাসিনার দিকেই তাদের টান অব্যাহত রাখে, তাহলে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের রায়কে অপমান করা হয়। একদিকে তারেক রহমান দিল্লিতে গিয়ে হাসবেন, ছবি তুলবেন, আবার সেই দিল্লিতেই শেখ হাসিনা প্রেস কনফারেন্স করবেন। এই দুটো ছবি একসঙ্গে যায় না। 2024-এর অভ্যুত্থানে থাকা ছাত্র জনতা কি বলবে? কাজেই তারেক রহমানের দিক থেকে বিষয়টা পরিষ্কার। না গেলে কূটনৈতিক ক্ষতি, গেলে রাজনৈতিক ক্ষতি। তিনি রাজনৈতিক নেতা, তিনি রাজনীতির হিসাবটাই আগে করবেন। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? কার ক্ষতি বেশি? সত্যি বলতে কি, ক্ষতি দুজনেরই। বাংলাদেশ হারাবে একটা গ্লোবাল মঞ্চ, ব্রিক্সের সদস্য হওয়ার যাত্রায় গতি, একটা সাইডলাইন ডিপ্লোমেসি। আর ভারত হারাবে প্রতিবেশীর ভরসা, একই সাথে বিমস্টেক ব্রিক্সের সেতু নড়বড়ে হয়ে যাওয়ার আশঙ্কা, আর সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা। সম্ভবত শেষ কথা বলার সময় এখনো আসেনি।
এবছর ব্রিক্সের সম্মেলনে তারেক রহমানের চেয়ার ফাঁকা থাকা, আগামী বছর বিমস্টেক সম্মেলনে নরেন্দ্র মোদীর চেয়ার ফাঁকা থাকা, দুটোর কোনোটাই বাংলাদেশ বা ভারত চায় না। কিন্তু যদি এই অবিশ্বাস আর আস্থাহীনতা চলতে থাকে, তাহলে শুধু চেয়ার ফাঁকা নয়, দুই দেশের সম্পর্কের মধ্যেও ব্যবধান বাড়তেই থাকবে।